N2 থেকে N3 এইটুকুর মধ্যে আছে 100টা ধাপ, এইটুকুর মধ্যে আছে 100টা ধাপ, অর্থাৎ 100 ঝাঁকি দিলে একটা পাওয়ার থেকে আর একটা পাওয়ারের ভিতরে আমরা প্রবেশ করব। ধরে নিলাম এইটা একটা দেশের বর্ডার, এইটা একটা দেশের বর্ডার, এই বর্ডার থেকে এই দেশ থেকে ওই দেশে পৌঁছতে, ওই দেশ থেকে এটা হলো এই দেশের বর্ডার, আর ঠিক এই বর্ডারটা তো স্বাভাবিকভাবেই এই দেশেরও বর্ডার হবে, তাই না? এখন এইটা যদি বর্ডার হয় তাহলে এটা একটা বর্ডার হলো, এইটাও একটা বর্ডার হলো। তাহলে এখান থেকে এই জায়গাতে পৌঁছতে আমার এই জায়গাতে পৌঁছতে 100 মাইল রাস্তা অতিক্রম করতে হবে। কথা বোঝা গেল? আবার এখান থেকে এখানে পৌঁছতে 100 মাইল রাস্তা অতিক্রম করতে হবে। এখন এই 100 মাইল অতিক্রম করতে করতে আমরা এটাকে যদি এরকম ভাগ করি, এরকম 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 করে প্রতি 10 মাইল অন্তর আমরা একটা বিশ্রাম নেব। প্রতি 10 মাইল আমরা অতিক্রম করব, তারপরে ওখানে বসে থেকে যে কোনো গাছ তলায় বসবো, সাথে টিফিন বক্সে খাবার টাবার আছে, পানি আছে, এগুলো আমরা খাওয়া দাওয়া করবো, একটু বিশ্রাম করবো, তারপরে আবার যাবো। ঠিক ওষুধ এই যে প্রতি 10 মাইল অন্তর অন্তর আমরা রুগীকে ওষুধ খাওয়ার পরে বিশ্রাম দেব, বা ওষুধের একটা কাজ করবার জন্য একটা সময় আমরা দেব। এই জন্য এইটাকে 10টা ঝাঁকি, অর্থাৎ এই যে এটা হলো ঝাঁকি, ঝাঁকি দিলে এই ঝাঁকিটা দিলে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে আমরা উন্নীত হবে, অর্থাৎ M1 থেকে M2 এর সীমানা চলে যাবে। তাহলে এইটুকুর মধ্যে 100 মাইল রাস্তা অতিক্রম করার সময় 100 মাইল রাস্তাতে আমরা প্রতি 10 মাইল অন্তর অন্তর আমরা করব, একটু বিরতি দেব, একটু বিশ্রাম নেব, তারপরে আবার আমরা যাত্রা শুরু করব। এইরকম 10 মাইল করে যেতে যেতে আমাদের যখন অতিক্রম করছে, যেহেতু 100টা ঝাঁকি দিতে হবে, এই ঝাঁকির প্রতি 10টা ঝাঁকিকে আমরা 10 মাইলের সেট হিসাবে নেব। তাহলে প্রথম 10 মাইল গেলাম একটা সেট, দ্বিতীয় 10 মাইল গেলাম আর একটা সেট, তৃতীয় 10 মাইল গেলাম আর একটা সেট, করতে করতে কয়টা হবে? 10টা। 10 10 10 গুণন 10 100 মাইল আমরা অতিক্রম করব। কেমন? এই 100 মাইল অতিক্রম করার জন্য যে ঘটনাটা ঘটবে, প্রতি 10 মাইল আমরা যখন যাব, তাহলে এই 10 মাইলে আমরা আমাদের কি হবে? প্রতি 10 মাইলে 100 মাইলের কি হবে? 10/100 এইটুকু আমরা অতিক্রম করলাম। প্রতি 100 মাইলের 10 মাইল আমরা অতিক্রম করেছি, অর্থাৎ 100 ভাগের 10 ভাগ অতিক্রম করেছি। এটা যদি আমরা কেটে দিই তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? 1/10, তাই না? 1/10 অর্থাৎ প্রতি 10টা ঝাঁকিতে 1/10 শক্তি বর্ধিত হচ্ছে। এটুকু আমরা বুঝছি? প্রতি 10 ঝাঁকিতে 1/10 শক্তি বৃদ্ধি হচ্ছে। কে বুঝি না এই পর্যন্ত? যারা বুঝি না আমি আবারও বোঝাবো। পরিষ্কার হয়েছে মাথার মধ্যে সব? তাহলে প্রতি 10 ঝাঁকিতে 1/10 আমি অতিক্রম করেছি, তারপরে আবারও 10 ঝাঁকি দিব প্লাস 1/10, তাই না? প্লাস 1/10 প্রতি 10 ঝাঁকিতে এইভাবে আমার শক্তি বর্ধিত হচ্ছে। শক্তি বর্ধিত হলে আমরা কয় দাগ দিয়েছি এখানে? 7 দাগ। পরিশেষে আমাদের কাছে এসে দাঁড়াচ্ছে 1/70। তাহলে 1/30 এইটুকু আবার হাতে থেকে যাচ্ছে, এইটুকু আমি হাতে রাখছি, এর ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি। 1/70 হচ্ছে না স্যার? আমি 7 দাগ দিয়েছি, এটা 70। এই বোতলটাই 7 দাগ। 100/70 হবে 100 এর সাথে স্যার।
100 সাথে 70 হবে না স্যার? কেন তাহলে কেন? পরিপূর্ণ তাহলে তো ওয়ান বাই পরিপূর্ণ হবে। 160 হচ্ছে। 100 সাথে 70 হবে। হ্যাঁ। উপরে 60 নিচে 100। না তাহলে এই জিনিস হবে হ্যাঁ, 100 বাই 70। হ্যাঁ, এই এক নিচে 10 উপরে 60। হ্যাঁ নিচে 10 উপরে 60 হচ্ছে। হ্যাঁ তাহলে নিচে 10 উপরে 7 এটা কেটে গেলে উপরে 7 নিচে 10 এই তো এবার থাকিতে হচ্ছে আপনার হচ্ছে 10-এর 3 থাকিচ্ছে। সেটাই আমি বলবো কোথায় গেল ঘটনা এটা দাঁড়াবে এই যে 7 কাটলে এই সবগুলো 7 এসে আমি এই যে 1/10 প্লাস 1/10 কয়টা 1 2 3 4 5 প্লাস 1/10 প্লাস 1/10 তাহলে 1 2 3 4 5 6 7 7/10 এবার বোঝা গেল পরিষ্কার হ্যাঁ। অঙ্কবিদরা ধরেছে যারা অঙ্ক ভালো বুঝেন তারা ধরেছেন তাদেরকে আবার আমরা একটা ধন্যবাদ জ্ঞাপন করি তাহলে 1/70 আমরা শক্তি একটা বোতলের মধ্যে তৈরি করি তারপরে যখন যাচ্ছি আমরা কিন্তু M2 দিয়েছিলাম এখন M3 তে যাচ্ছি তাই না অথবা M1 আমরা ব্যবহার করি না M2 থেকে আমরা ব্যবহার করি M3 তে গেলে তখন আবার যেটা শুরু করব ইতিপূর্বে কিন্তু আমার হাতে মাইনাস প্লাস 30 7/10 এ পর্যন্ত গেছি তার মানে আমার কাছে 10-এর 3। 3/10 হাতে আছে এইটুকু হাতে থাকে আমরা বাকি জায়গাটুকু বাকি 30 মাইল জায়গা এই 30 মাইল জায়গা আমরা আর বিশ্রাম নেব না একটু জাম করব একটু শক্তি বাড়াবো ঝাঁকি দিব বেলা ডুবে যাচ্ছে বেলা ডুবার আগে পৌঁছতে হবে সেই জন্য বেলা ডুবার আগ দিয়ে আমরা এই 30 মাইল রাস্তা অতিক্রম করবো এইটা একটা দিক হতে পারে দ্বিতীয় দিক হলো যে আপনার রুগী অনেক দূরে চলে গেছে এখান থেকে 5 মাইল বা 7 মাইল অথবা 50 মাইল অথবা 100 মাইল দূরে আছে 100 মাইল দূরে থাকলে দেখা গেল যে রোগীর ওষুধ শেষ হয়েছে ওষুধটা জরুরি ভিত্তিতে দরকার ওষুধ দেওয়ার সুযোগ নাই তাহলে কি হবে বোতলে তো 7 দাগ পানি দেওয়া ছিল তাই না এই 7 দাগের পানি শেষ হয়ে গেছে এখন তলানিতে অল্প একটু পানি আছে আপনি বোতলে পানি দিয়ে আরো কয় দাগ 3 বার খেতে পারবেন এই প্রভিশনটা হাতে থাকে রোগীকে বলবেন যে পানি দিয়ে আরো 2 বার তুমি খাও ইতিমধ্যে এসে আমার কাছ থেকে ওষুধ সংগ্রহ করে নিয়ে যাও তাহলে ওই ইমার্জেন্সি পিরিয়ডটা ট্যাকেল করার জন্য আপনার সময়টা হাতে খোলা থাকবে এই সময়টা খোলা থাকার জন্য অনেক দূর থেকেও রোগীকে আপনি নিয়ন্ত্রণ করবার ক্ষমতা রাখছেন অনেক দূর থেকেও ক্ষমতা এটা রাখা যাচ্ছে আর যদি রোগী কাছে আসলো আমরা 30 ঝাঁকিকে অতিক্রম করতে পাওয়ারটা একটা জাম্প করে সেটা 30টা শক্তি পাওয়ার জাম্প করে রোগীটার বডি তার একটা জোরে একটা ধাক্কা দেওয়া যার একটা ধাক্কা দিয়ে দিই যদি বৃদ্ধি আসে আমরা থেমে দেবো বৃদ্ধি না আসলে আমার ওই ধাক্কাতে হয়তো আর একটু রোগী মানে তার আরোগ্যটা ত্বরান্বিত হবে সেই ত্বরান্বয়নের জায়গাটাকে আমরা ধরে নিলাম অর্থাৎ একটু জায়গা আমি ধরে নিলাম বেশি জোরে ধাক্কা দিই একটা ফার্স্ট গিয়ারে নিয়ে আসলাম আমার টপ গিয়ারে চলছিল হঠাৎ করে ফার্স্ট গিয়ার দিয়ে একটু বেশি ধাক্কাটা ধরে মারলাম এখন এইভাবে দেখা গেছে যে আমরা কিছু শক্তি বা 1/10 7/3/10 অথবা 2/10 এই শক্তিটা আমাদের হাতে থাকে এটুকু হাতে রাখা হলো আমাদের যে কোনো ইমার্জেন্সি নিয়ন্ত্রণ করা তো এটা থাকবে এখন যেটা পরবর্তী কথা সেটা হলো এই যে সিপিটা আছে সিপিটার ভিতরে যে প্যাঁচটা আছে এই প্যাঁচটার মধ্যে কি আছে খাস আছে খাস আছে যখন আমি এখান থেকে তরল 10টা ঝাঁকি দিয়েছি ঝাঁকি দেওয়ার পরে আমি তরলটা এখানে ঢালার পরে আমি গ্লাসে দিলাম এই একটা বড় গ্লাস দিও রে
সারাদিন পরে না বুঝতে পারবো না এরকম ঢেলে একটা গ্লাসে দিলাম। গ্লাসে দেওয়ার পরে এখন এই বোতলে যে স্টেজ আমি ধরে নিলাম এই স্টেজের শক্তিটা আছে, এই স্টেজের শক্তিটা বোতলটার মধ্যে আছে এখন। জি স্যার তারপরে আমি গ্লাসে ঢেলে দেওয়ার পরে আপনি লাগাবেন এই খাঁজের মধ্যে কি থাকলো, এই স্টেজের শক্তিটা লেগে থাকলো। কথা বোঝা গেছে কি? জি স্যার এই খাঁজের মধ্যে যে ধাপে বা যে পেজের শক্তিটা ছিল, হ্যাঁ, যে পেজের শক্তিটা ছিল সেই পেজের শক্তিটা লেগে থাকে। তখন আমি কি করলাম, এটা আটকাই দিলাম। আটকায় দেওয়ার পরে খাস্তা একদিন পরে আমি আবারও ওষুধ যখন রুগীকে খাওয়াবো, বা 24 ঘন্টা পরে হোক বা 18 ঘন্টা পরে হোক, রুগীকে যখন আমি ওষুধ খাওয়াবো তখন আবার 10টা ঝাঁকি দেবো, 10টা ঝাঁকি দেবো। তাহলে আমার এই ফেজটা কমপ্লিট হয়ে গেছে। আমি তখন এই ফেজের মধ্যে ওষুধ আসলে কিন্তু খাবি দিয়ে গেল হইতেছে হ্যাঁ, এই ফেজটার মধ্যে যখন আমি ঢুকলাম, 10টা ঝাঁকি দিলাম, তখন এই বোতলে ওষুধের শক্তি এসে এইটাতে ধরে 1/10 প্লাস হয়ে গেছে এখানে। এই জায়গাতে এসে ভিড়লো, এই জায়গাতে এসে যখন ভিড়লো আবার আমি এটা করলাম। ওষুধের শক্তি কোথাকার আছে আরেকটা আছে। না, এই যে আমার বোতলে এই জায়গাটা আছে, আর আমার খামের মধ্যে কোন জায়গাটা আছে, আগেরটা আছে। তাহলে এইটা আমি এখানে ঢাললাম, ঢালার পরে যখন মিক্সার করলাম, শক্তি আবার আমার এখানে ব্যাক করলো না, দেখে আসলে ব্যাকে আসলো, এটাও খানিক থাকলো। শক্তির ভিতরে ক্রস হয়ে যাওয়ার সম্ভাবনা বিদ্যমান, একজন আরেকজনকে নিউট্রাল করে দিতে পারে, বা পূর্বের শক্তিটা কাজ করার কারণে কষ্ট বেড়ে যেতে পারে। পূর্বের শক্তিটা কাজ করার কারণে রোগীর কষ্ট বৃদ্ধি হতে পারে। তাহলে এবার প্রতিবারই যদি আমি এটা করতে থাকি, তাহলে কি শক্তি দেওয়াচ্ছে, আমি এখানে গেলাম, এখানে গিয়েও আবার আমি একই কাজ করলাম, তাহলে আগের শক্তি সেখানে যাচ্ছে, বারবার আগের শক্তি বারবার আগের শক্তি কাজ করছে, করতে করতে কি হলে ওষুধটার মধ্যে একটা ত্রুটি তৈরি হচ্ছে। এই জন্য সিপিটা ব্যবহার করা যাবে না, ডাইরেক্ট ভালো হবে। ডাইরেক্ট কথাটা পরিষ্কার হয়েছে। হাইজেনিক এক সপ্তাহ ধরে স্যার এই নিয়ে চিন্তা করেছি। কিন্তু না, মানে আমি তো নিজের খেলাই ওষুধটা ইয়ে করছি। এখন 100% ওর উদ্দেশ্য সফল হয়নি, না, অনুসরণ করে বের করা যাবে তা বলতে। আর এখানে 8 ভাগ অথবা 9 ভাগ করলে প্রবলেম আছে কি স্যার? না, 8 ভাগ বা 9 ভাগ করলে প্রবলেম নাই, আমি 10-এর উপরে যেতে পারবো। আমি এই বর্ডার, এই যে দুইটা বর্ডার M3 বা M4, M4, আমি এখানকার যে বর্ডার আছে, আমি ঝাঁকি এখানে যতটাই দিই, এই ঝাঁকিটুকুর মধ্যে, এই জায়গাটুকুর মধ্যে আমাকে অবস্থান করতে হবে, আমি এই সীমা অতিক্রম করতে পারবো। এখানে 9 ভাগ দেওয়ার উপরে না দেওয়া উচিত মনে হয় স্যার। হ্যাঁ প্রথমটা তো ঝাঁকি না দিয়েও তো খাইলেও তো চলবে হ্যাঁ, ঝাঁকি না দিলে ওই শক্তি না, ঝাঁকি না দিলেও চলবে। ব্যাপারটা হলো কি, রোগীর ম্যানেজমেন্টের জন্য এই যে কয়েকটা ঝাঁকি, 20টা বা 30টা বা 40টা ঝাঁকি, আমরা এটা ম্যানেজমেন্ট কৌশলের জন্য এটা হাতে রাখা। বুঝতে পারছি কোনো কারণে স্যার আমার M2 মানে M3 নাই, কিন্তু আমার M2 আছে ওষুধ, তখন আমার প্রয়োজন M3, তাহলে কি আমি কি ওষুধ থেকে ওখান থেকে 100টা ঝাঁকি দিয়ে, পুরো 100টা ঝাঁকি দিয়ে M3 হিসাবে আমি প্রথম ওষুধ প্রয়োগ করতে এটা পারবো? হলো ঘোল দিয়ে দুধের স্বাদ মেটানো হবে, কাজ হবে, কাজ কাজ হবে। কাজী সাহেবকে পাওয়া গেল না, বিবাহ রেজিস্ট্রি করা গেল না। একটা প্রাথমিক শর্ট টাইমের জন্য মন্ত্রী সাহেবের ডাকা হইলো, জন্য না। পাড়ার 2-3 কৃষককে ডাকা হইলো, তো তোমরা আইসরে বাপু, কাজী সাহেব নাই, মন্ত্রী সাহেব বিয়েটা পড়াই দিবি, তোমরা সাক্ষী থাকবে, বিয়ে হইলো কিনা এইরকম। হ্যাঁ, আমরা বিয়ের পরিকল্পনা করি, অসুবিধা কি আছে? রুমার দিন বিয়ে বাড়ি থাকে একটু খেয়াল করেন। এখন ব্যাপারটা হলো যে M2 আছে, উনি বললেন M3 আমার হাতে নাই,
তারপরে M4 আমার বাক্সে আছে, এই জায়গাটা নাই। ঘটনাটা তো এটা, ওই তাৎক্ষণিকভাবে ওই জোড়াতালি দিয়ে একটা ম্যানেজমেন্ট করে বিবাহ সম্পন্ন করা হয়। বিবাহ সম্পন্ন করে দেওয়া হয়। তাতে করে কি হলো যে এখান থেকে এইটুকু জায়গার মধ্যে আমার 100টা ঝাঁকি দরকার, তাই না? 100টা ঝাঁকি রেকটিফাইড স্পিড দিয়ে 1.5 একটা মেশিনের মধ্যে বা একটা এরকম যন্ত্রের মধ্যে দিয়ে ঝাঁকিটা যেটা দিতে হবে সেটা দেওয়ার সুযোগ আমার হলো না। সেটা দেওয়ার সুযোগ না হয় সেটা কি করলাম, আমি হাতের তালুতে অথবা তোষকের উপরে ঝাঁকিটা দিলাম। হ্যাঁ, সেই ঝাঁকিটার পরিমাণ আর মেশিনের মধ্যে যে ঝাঁকিটা দেওয়া হবে সেইটার পরিমাণ তো সমান হবে না। এইটা আপাতত এই দুর্যোগ মোকাবেলা করার জন্য, সমস্যা মোকাবেলা করার জন্য একটা তাহলে একটা সমস্যা, তাৎক্ষণিক একটা সমস্যা ওভারকাম করার জন্য 2-1 বার এই ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু এইটাই কন্টিনিউ করতে হবে। দিস ইজ নট ডিবেট। হ্যাঁ, জোড়াতালি দিয়ে বিবাহ দিলাম, বিবাহ তো হইল। এখন এইটা হলো সেই ক্ষেত্রে হতে পারে। এখন অর্গানন অফ মেডিসিনে বলা হয়েছে 3 রকম ঝাঁকির কথা। আর অবলিক 10 অবলিক 12 এই 3টা ঝাঁকির কথা বলা হয়েছে। আপনি 8 ঝাঁকি দিতে পারেন, আপনি 10 ঝাঁকি দিতে পারেন, আপনি 12 ঝাঁকি দিতে পারেন। আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। যদি 8 ঝাঁকি দিই তাহলে আমি প্রতি ওষুধ 12 দাগও করতে পারবো। আমরা সেখানে যাচ্ছি, আমি যাচ্ছি ওই জায়গায়। সেটা হলো যে এই 8 ঝাঁকি 10 ঝাঁকি 12 ঝাঁকির ব্যাখ্যা বিভিন্ন ধরনের ডাক্তাররা বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছে। আর আমার নিজস্ব একটা ব্যাখ্যা আছে, আমি নিজে ক্যালকুলেশন করে এটা পেয়েছি, আরিফ সাহেব কাছাকাছি গেছে। সেটা হলো যে অনেকে বলেন যে রুগী খুব সংবেদনশীল, রোগীর উপরে বেশি পাওয়ার হতে পারে, এজন্য ঝাঁকি আমরা 10টা দেবো না, 8টা। শতকরা 90 থেকে 95 জন ডাক্তারই মনে করে যে রোগের দেহে ওষুধ ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে 8, 10, 12 ঝাঁকি রয়েছে। কিন্তু ঘটনাটা আসলে তা না। ঘটনাটা হচ্ছে আমি যদি 8 ঝাঁকি দিই, তাহলে আমার সময়সীমা, আমার যাত্রার সময়সীমা হলো দৈর্ঘ্য হচ্ছে 100 মাইল, তাই না? আমাকে এই 100 মাইলের মধ্যেই থাকতে হবে। আমি 100 মাইলের বাইরে আমি যেতে পারবো না, কারণ যেহেতু একটা পাওয়ার আছে। তাহলে যদি 8 যদি দেই, তাহলে 100 মাইলের কাছে যেতে হলে আমি যদি 12টা দাগ করে দেই, 12 দাগ দিলাম, তাহলে 96, আমি 100 মধ্যে থাকবো। আমি যদি 10 দিই, তাহলে 10 একেবারে বর্ডার লাইনে চলে গেলাম, 100 একেবারে বর্ডার লাইনে চলে গেছি। ডায়াবেটিস বা হার্ট প্রেশার, হ্যাঁ, হার্ট আর প্রেশার যেমন আছে, সেখানে বর্ডার লাইনে গেলে পরে তখন আমরা বলি সাবধানে চলো। 90 উপরে ডায়াস্টোলিক প্রেশার যদি 90-কে এক্সিড করে, তখন বললো 90 বা 90-এর মধ্যে দাঁড়ায় আছে, 90-এর কাছে দাঁড়ায় আছে, এক ধাপ দিলেই তো হাই প্রেশার হবে। সুতরাং এইটা বর্ডার লাইনে আছে, সুতরাং এটা একটা এক্সট্রিম পয়েন্ট। সেই জন্য এর সাথে আমরা কমে রাখি। 10 ঝাঁকি দিলে কত 7, 8 এর মধ্যে থাকি আমরা। এই জন্য আমরা বর্ডার থেকে একটু দূরে থাকি, না জানি ওখানে বিএসএফ যদি গুলি করে, এই জন্য বিএসএফ এর গুলির আওতার বাইরে থাকি। এইরকম তো হতে পারে রোগী ভুল করে ঝাঁকি একটা বেশি দেয়া ফেলা যায়, সব পার হয়ে গেল 10 ঝাঁকি দিয়ে, সব বাদ দিলে। এখন তারপরে আছে কত 12, স্বাভাবিকভাবে এই 8 এখানে চলে আসলো, 12 96। এই কারণে এই দাগগুলো আপনি আপনার
কৌশল অনুযায়ী করবে। আমরা 7 দিনে কৌশলে এই কারণে করেছি, 7 দিনে মানুষের মানে জীবন প্রণালীর একটা সাইক্লিক অর্ডার আছে। 7 দিনকে হিসাব করে মানুষ চলে, যে 7 দিনের ওষুধ আছে, 7 দিন পরে অফিস ছুটি আছে বা আমার কাজের ছুটি আছে বা আমার দোকানপাট বন্ধ আছে, ওই দিন যায় ডাক্তারের সাথে আলোচনা করে দিলাম। অথবা সরকার এমন একটা দিন নির্ধারণ করলাম যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমার ভাগিনা এসে বা আমার ছেলে এসে বসার কথা আছে, তারা যদি এসে ওই দিনে বসলো, আমি ডাক্তার সাহেবের কাছে গেলাম। এই জন্য 7 দিন মানুষের লাইফে সাইক্লিক অর্ডারে চলে। আপনি যদি 10 দিনে ফেলেন তাহলে সাইক্লিক অর্ডার থাকবে না। এই জন্য মানুষের জীবনযাত্রার প্রণালী যেহেতু সপ্তাহের সাথে রিলেটেড, উইকেন্ড পৃথিবীর সব জায়গাতে আছে, তাহলে সপ্তাহের সাথে যেহেতু মানুষের লাইফস্টাইলটা রিলেটেড, এই কারণে 7 দিনে সাজাতে গেলে আমরা এই 100 ঝাঁকিকে আমরা 7 দিনের মধ্যে নিয়ে আসি। তাহলে 7 দিনে আসলে তাহলে 8 12 96 বা 7 12 84 আমরা এর মধ্যে থাকতে পারি। 7 দাগ দিলে 10 দিনে দিলে 7 10 70 এর মধ্যে আমরা থাকতে পারি। আবার 12 দাগ দিলে আমরা 8 12 96 দিলাম, 7 12 84 দিলাম। আমরা একটু বিএসএফ এর কাছ থেকে দূরে থাকবো, যেন বিএসএফ গুলি করে আমার মারতে না। কথা বোঝা গেল? এই জন্য এই ঝাঁকিটাকে এইভাবে আমরা মিনিমাইজ করতে পারি, এটা আমরা নিতে পারি। তারপরে বিভিন্ন ডাক্তাররা বলে যে রোগীর দেহের গ্রহণ প্রাবল্যতা অনুযায়ী রোগী কতটুকু সেন্সিটিভ, সেটার সাথে ভিত্তি করে আমরা এই ঝাঁকিগুলো রদবদল করতে পারি। অনেক পণ্ডিতদের অভিমত, আমরা দুইটাই নিতে পারি, দুইটাই যে কোনো জায়গা থেকে নিতে পারি। তো এইভাবে আমাদের দাগগুলো হিসাবের মধ্যে আসবে। আজকের ক্লাসটা যারা করলো না তারা খুব গর্বিত অনুভব করবে নাকি? পরে এসে যখন ভাষা প্রশ্ন করবে তখন আমার মাথাটা কেমন লাগবে? খুবই গুরুত্বপূর্ণ। এখন এইটা একটা স্টেপের কথা আমরা আলোচনা করি। এখন সেদিন আমরা যেটা করেছি সেটা হলো যে বোতলে আমরা ওষুধ দিয়ে 10টা ঝাঁকি দিয়েছি। 10টা ঝাঁকি দেওয়ার পরে ওষুধ আমরা গ্লাসে ঢেলেছি, রুগীকে সেবন করেছি, তাই না? রুগী পর্যন্ত আমরা গেছি। এখন রুগীকে ওষুধ সেবন করানোর পরে যে ঘটনাটা ঘটবে, এই আরেকটা পানির বোতল আছে, নর্মাল পানি, এটা তো মিনারেল ওয়াটার যেতে রাখা আছে, নর্মাল পানির বোতল রাখা। এখান থেকে নিয়ে আসতে পারি না। হ্যাঁ, এখান থেকে নিয়ে আসা হয়েছে। এই যে এটা তো বোতল কালকে কিনছিলাম। কিন্তু বোতল খালি ছিল। আচ্ছা, আমার খালি বোতল ছিল, ফিল্টার পানি ভরে নিয়ে এসেছি। আচ্ছা, ঠিক আছে। ধরে নিলাম এই বোতলটার মধ্যে আমরা ওষুধ তৈরি করেছি, কেমন? ওষুধটা তৈরি করে 10টা ঝাঁকি সহজে এরকম উপরে দিলে হবে না, এরকম উপরে দিলে হবে না, এরকম ভাবে দিলে হবে না, খারাপ হবে, ওটা খারাপ হবে। এর তলটা দরকার হলে এইরকম জায়গা, কেমন? এইরকম বাকি মাত্রা বোঝা গেল? এরকম করতে কিছু মনে হয় হাতের হাত তো ব্যথা হয়ে যাবে। সেই জন্য তো খাতা ভাঁজ করে করতে হবে, না এইরকম টাকা এ তো ভাঙবে না, তাহলে ঝাঁকিটা এইরকম। না, ঝাঁকির গতি যদি বেশি থাকে, জাস্ট হাতে একটু টাচ লাগবে, হবে না? এর ভিতরে একটা ভাইব্রেশন হবে। ভাইব্রেশন হতে হবে, এর ভিতরে ভাইব্রেশন, একটা বুদ বুদ তৈরি হতে হবে। কতখানি বুদ বুদ তৈরি হবে? অনেকখানি। জোরে দিন স্যার, ধীরে ধীরে কাজ হচ্ছে। আচ্ছা, এখন কি করব? এখান থেকে এখানে নিব নাকি? এখানে এই চান দিতে ওষুধ লেগে আছে, আবার যখন দিব ওই চান দিয়ে ওখানেই থাকবে, পেঁচের মধ্যে তো গেল না। এখন এইটা এক দাগ আমি এইভাবে থাকবে, হয়নি আর একটা চান। হ্যাঁ, গেছে। যদি বেশি পড়ে তাহলে কি ব্যাগে আচ্ছা, বেশি দিয়ে দিলাম একটু ইচ্ছা করে, যেটুকু বেশি হলো সেটুকু আবার এই যে যেটুকু এই দাগের মধ্যে যেটুকু বেশি পড়েছে এইটুকু আবার এর মধ্যে ঢেলে দেব। কেমন? বোতলের কাজ শেষ। বোতল বন্ধ করতে হবে। বোতল বন্ধ করে দেবেন, এর ডিউটি শেষ। এখন ডিউটি আমার এই, হ্যাঁ
এই রে বাবা রে, তুই আবার খাপ টেরা করে আছে। এখন পানি একটা জগ থেকে বা বোতল থেকে ঢেলে গ্লাসটা ভর্তি করে দেব, একেবারে উপুটুকু করে নয়, কয়েকশো পরিমাণ ফাঁকা রাখবো। যেন একটা নাম ঘাটলে কি সমস্যা? সমস্যা খুব একটা নাই, তবে ঘাটলে আলোড়ন দিলে পারে একটু ভালো হয়। পানি ঢালতে লাগলে মিক্সার হয়ে যাবে। পানি একটু উপর থেকে ঢেললে আপনি মিক্সারটা হয়ে যায়। তারপরে একটু চামচের কথা কেউ কেউ বলেছে, কোনো পণ্ডিত বলেছে, পণ্ডিতদেরকে একটু সম্মান দেই, একটু সম্মান ঘর্ষণ করলাম। এখান থেকে 1 চামচ, টেবিল চামচের 1 চামচ রুগী সেবন করবে, অথবা গ্লাস থেকে 1 ঢোক খান, গ্লাস থেকে 1 ঢোক খান। খাওয়ার পরে বাদ বাকি যেটুকু থাকলো সেইটুকু ফেলে দেওয়ার পরে গ্লাস আর চামচ প্রতিবারই পরিষ্কার এবং নতুন পানি দিয়ে উত্তম রূপে ধুয়ে ফেলতে হবে। 1 টাইমের গ্লাস নিয়ে আসি তো, 2টা নিয়ে আসি। টেবিল চামচ যদি না থাকে তাহলে 4 চামচে 3 চামচ দিলে হবে না? না, 1 ঢোক খেতে হবে। এক ঢোক খালি 1 ঢোক। আজকে টেস্ট করবেন বাড়িতে গিয়ে, মানুষ 1 ঢোক বলতে কি বুঝে? পানি মুখের মধ্যে নিলাম, একেবারে 2 গাল ভর্তি করে ধীরে ধীরে গিলে ওটা ঢোক। যেটা গিললো প্রথমবার ওটাই ঢোক। একবারে কতটুকু গিলতে পারবেন আজকে বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবেন। একবারে যতটুকু গিলতে পারেন ততটুকু একটা ঢোক। তাহলে চায়ের যে চুমুকটা আমরা দেই ওর সাথে একটু বেশি হতে পারে, তার সাথে বেশি পারবো না। আপনি পরীক্ষা করে দেখেন, তাহলে চায়ের চুমুকের চাইতে একটু বেশি হতে পারে, অথবা চা চুমুকের 1 চামচ দিলেও চলবে। কোনো রুগী যদি মনে হয় তারপরে- বেশি করে খাই, তাহলে কি সমস্যা আছে? তাহলে 2 লোক খাই বলবো। একটু সমস্যা আছে। আমরা তো যদি বলেছি। যদি রোগী সেনসিটিভ হয়, সেনসিটিভ না হলে কোনো সমস্যা নাই। রোগী যদি সেনসিটিভ হয়, যে সামান্য স্পন্দনই রোগী সহ্য করতে পারছে না, সেক্ষেত্রে রোগীর একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আর রোগী যদি একটু সবল টবল হয়, ভাইটাল কোষ শক্তিশালী আছে, ওইটা মিনিমাইজ হয়ে যাবে, ওইটা বডি বুঝতে পারবে না। আর একেবারে যেন রুগীর টোকা দিলেই রুগী মারা যেতে পারে, তাহলে সেই রোগীর ক্ষেত্রে ওইটুকুই বেশি হবে। কথা পরিষ্কার হয়েছে? ঝালঝার উপর শাকের আগে। হ্যাঁ। এখন আর একটা কায়দায় আসে, আমি বারবার বলে থাকি যে ডাক্তার হ্যানিম্যান 50,000তম প্রথা ডাক্তারকে দিয়ে যাওয়ার অর্থ হলো ডাক্তারের হাতে রিমোট কন্ট্রোল দিয়ে গেছে। 6ষ্ঠ সংস্করণে ডাক্তারের হাতে রিমোট কন্ট্রোল দিয়ে গেছে। সেটা আপনার ওই ইয়েতে ওই 100তম স্কেলে ওই কথাগুলো নাই। 100তম স্কেলে যদি রোগীর বৃদ্ধি হয়, সেক্ষেত্রে ওষুধ প্রয়োগ বন্ধ করে অনৌষধি প্রয়োগের পরামর্শ আছে 100তম। কিন্তু সহস্রতমিকে যখন রোগী ওষুধ খাওয়ার পরে বৃদ্ধি, অথবা ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরে বৃদ্ধি, বা অবাঞ্ছিত কিছু জটিলতা চলে আসছে, সেই ক্ষেত্রে এখানে আর একটা ভিন্ন পদ্ধতি আছে। মিশ্রণ পরিবর্তন করা। খুব ভালো করে খেয়াল করুন। দেখতে পাচ্ছেন তো সবাই? দেখতে না পারলে দাঁড়ায় পড়েন। যে দেখতে পাচ্ছেন সে দাঁড়ান। টেবিলটা আর একটু উঁচু হলে বোধহয় ভালো হতো। ও, এবার হ্যাঁ। হ্যাঁ, যে বললেন যে দাঁড়ান, সমস্যা নেই। আচ্ছা। যিনি দেখতে পাচ্ছেন না তিনি দাঁড়ান। আমি এখানে ওষুধ দিয়েছি, কেমন? যদি কখনো ধরেন রোগী কি হলো যে রোগীর পেট ব্যথার জন্য ওষুধ দিয়েছি, দেওয়ার পরে রোগী খাওয়ার কিছুক্ষণ পরে দেখা গেল যে রোগীর পেট ব্যথা ভয়ঙ্কর হারে বেড়ে গেল।
বেড়ে যাওয়ার পরে তো ঔষধ সেবন জনিত কারণে বৃদ্ধি হতে পারে, অথবা পেট ব্যথা বাড়লো না, পেট ব্যথা কমে গেল বটে, কিন্তু তার ঘাড় ব্যথা শুরু হয়েছে, নাহলে হাত পায়ের জ্বালা পোড়া শুরু হয়েছে, না হলে পাতলা পায়খানা শুরু হয়েছে। পেট ব্যথা চলে গেছে, পাতলা পায়খানা শুরু হয়েছে। তো পাতলা পায়খানা শুরু হওয়াটা একটা পজিটিভ। হাঁটুর ব্যথা শুরু হয়েছে, নাহলে পায়ের তালুতে জ্বালা পোড়া শুরু হয়েছে, তখন এই ওষুধটা কাজ করেছে বটে, কিন্তু অবাঞ্ছিত কিছু ঝামেলাও পয়দা করেছে, অথবা মূল রোগটাকেই বৃদ্ধি করেছে। তখন করবেন কি, ওষুধটা এখানে দেওয়া আছে, ধরে নিলাম 1 চামচ ঔষধ মিশানো পানি আর একটা গ্লাসে, বোঝা গেল? এটাতে ভালো করে মিক্সার করে কারো কারো পরামর্শ আছে এখান থেকে 1 চামচ সেবনে। তবে আমার পরীক্ষা নিরীক্ষা এবং আমার যেটা এক্সপেরিমেন্ট, তাতে দেখেছি দ্বিতীয় মিশ্রণে খুব ভালো ফল আসে না। আমরা যদি এখান থেকে আর 1 চামচ এই 3য় নম্বর গ্লাসে দিই, এখানে ভালো করে মিক্সার করে নিয়ে এখান থেকে 1 চামচ তুলে যদি রোগী সেবন করে, তাহলে যে অবাঞ্ছিত সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিরসন হয়ে যায়। আমার বহু পরীক্ষিত নিরসন হয়ে যায়। এটাই হলো আমি বলেছি যে হ্যানিম্যান বডিতে ওষুধ ঢুকাইতে বাইরে থেকে নিয়ন্ত্রণ করবার মতো ক্ষমতা এই 6ষ্ঠ সংস্করণে দিয়ে গেছে। অর্থাৎ ডাক্তারের হাতে রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে। এখন রোগীর বডির ভিতরে ওষুধ চলছে, 3 নম্বর গ্লাসে গিয়ে দেখা গেল যে আংশিক উপকার পেলাম, প্রয়োজন বোধে 4র্থ গ্লাস, প্রয়োজন বোধে 5ম গ্লাস, প্রয়োজন বোধে 6ষ্ঠ গ্লাস, আপনি 100 নম্বর গ্লাসে যান, কোনো আপত্তি নেই। কথা বোঝা গেছে? হ্যাঁ, আপনার প্রশ্নটা মনে রাখুন পরে। হ্যাঁ, তাহলে আমি যত খুশি গ্লাস এখানে বাড়ানোর স্বাধীনতা দেওয়া আছে, এখানকার সীমানা ক্লোজ করা হয়নি। কথা বুঝতে পারছেন? ডাক্তারের স্বাধীনতা হলো মিশ্রণ বৃদ্ধি করার জন্য কোনো সীমারেখা নেই, যত দরকার তত করতে হবে। মিশ্রণ বৃদ্ধির কোনো সীমারেখা ডাক্তারের বাধ্যবাধকতার মধ্যে নাই। আপনি যত খুশি তত মিশ্রণে যেতে পারবেন, আপনি যত দূর পর্যন্ত সুবিধা পাবেন, তাহলে এটা আপনার স্বাধীনতা। রোগীও খেয়ে আরাম পাচ্ছে। এরকম অজস্র রোগীতে এই বিষয়টা আমার পরীক্ষিত নয়, সুপরীক্ষিত। 24 বছরে বহু এই কাম করেছে। এইটা একটা দিক। তাহলে মিশ্রণ যখনই পরিবর্তন করব, অবাঞ্ছিত কষ্ট অথবা মৌলিক কষ্ট বা মূল কষ্ট বৃদ্ধির ক্ষেত্রে আমি এই মিশ্রণটা পরিবর্তন করতে পারি। এখন আসেন এর বিকল্প পদ্ধতি। এটার বিকল্প পদ্ধতি, আগেরগুলো ভুলে যান, এখন বোতলে 10টা ঝাঁকি দিলাম, কেমন? 10টা ঝাঁকি, এখানে 1 দাগ ওষুধ দিয়েছি, একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে 1 চামচ ওষুধ তুলে এরকম হাতে ধরে রাখতে পারি, পানিগুলো সব ফেলে দেব। পানি আছে না স্যার, এই চামচটার মধ্যে ফেলে দেব, ফেলে দিয়ে গ্লাসটা আবার পূর্ণ করুন। পানি দিয়ে পূর্ণ করব। এটা কত নম্বর মিশ্রণ হলো? 2 নম্বর মিশ্রণ। পরিষ্কার হয়েছে? এখানে 2 নম্বর পানি আসলো, 1 নম্বর পানি ফেলে দিয়েছি, পানিটা 2 নম্বর আসলো। 2 নম্বর পানিটাকেও আমি ফেলে দিই, চামচটার মধ্যে ফেলে দিই, ফেলে দিয়ে আবারও পানি দিয়ে গ্লাসটা ভর্তি। তৃতীয় মিশ্রণ। এটা কত নম্বর পানি হলো? 3 নম্বর। এটা 3 নম্বর মিশ্রণ হলো। এই 3 নম্বর মিশ্রণ থেকে রোগী 1 চামচ খাবে। যদি মিশ্রণ বাড়ানোর দরকার হয় আরো বাড়াবে,
এটা ক্রমাগতভাবে আপনি বৃদ্ধি করতে পারবেন, এই স্বাধীনতা আপনার মধ্যে বিদ্যমান। আচ্ছা, এখন তাহলে কি হলো, বিকল্প পদ্ধতি কেন দেখালো? গ্লাস আমার একটা দরকার হচ্ছে, অনেকগুলো গ্লাস দরকার হচ্ছে না। রোগী যদি এই সিস্টেমটা বুঝতে ব্যর্থ হয় তাহলে একাধিক গ্লাস দিয়ে বোঝাবে। অনেক রোগীর আইকিউ খুব হালকা থাকে, এক কথা 25 বার বলতে বোঝে না, তাকে ওই গ্লাস আলাদা আলাদা করে দিতে হবে। এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে এটা মিনিমাইজ করে আমি আমার পরের ধাপে কথা। এইগুলোর মধ্যে প্রশ্ন বলতে এই পদ্ধতির এই যে পদ্ধতি মানে গ্লাস এইভাবে বানানো আর এই একই গ্লাসে করা এটা তো একই জিনিস হচ্ছে। এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? না, পার্থক্য হলো না। পার্থক্য হলো না। আরেকটা প্রশ্ন স্যার, যদি ওই গিলাসে আমি রেখে দিই এক ঢোক করি, হ্যাঁ, আমাদের কি সমস্যা নেই স্যার? চামচে রাখলেন না আপনার, এক ঢোকের পরিমাণ রাখলাম আমি, আমি এই যে পানি ফেলতে থাকলাম, শেষে একটু রাখলাম, এক চামচ করে আবার পানি দিলাম। আবার পানি। হ্যাঁ, এটা ক্লিয়ার স্যার। চামচ হাতের কাছে নাই, চামচ ছাড়াও হতে পারে। স্যার এভাবে মিশ্রণ পরিবর্তন হ্যাঁ, করার কাজই নাই তো কি হয়েছে, তো বিয়া পড়াবো না চাই? অবশ্যই স্যার। কাজীও নাই, মৌলবিও নাই, কেউ নাই। দুজন দুজনে করবে। শাহবাজ সাহেব আছে, স্যার, শাহবাজ সাহেব বসালাম, আপনি সাক্ষী থাকেন। ওইদিকে আফজাল সাহেব আছে, মতিন সাহেব আছে, আপনারা সাক্ষী থাকেন। আমি আর অমুক বিয়া করলাম, আমি আর ফুলেসা বিবি বিয়া করে ফেললাম, আমরা দুজন এখন স্বামী স্ত্রী। ফুলেসা বিবি করলো ওইটা আমার স্বামী, বিয়া হইলো কিনা কম? অবশ্যই হলো। হ্যাঁ। মেয়ের বাপ থাকালে এটাই তো মিয়া বিবি রাজি তো কিয়া করে গা কাজ দেখি। তখন এইটা হলো কিনা? স্যার, আরেকটা প্রশ্ন স্যার, স্যার আমার আর যদি ওয়ান টাইম গ্লাস ইউজ করি, ওয়ান টাইম গ্লাস, ওই রুগীতে একটাই গ্লাস দিয়ে দিলাম স্যার, ও তো প্রতিদিন একটা গ্লাসই যদি মিশ্রণ করে খায় তাহলে কি সমস্যা আছে স্যার? আছে, আগের ওষুধের কণিকা থেকে ওই পাওয়ারটা ওই বডি, ওই গ্লাসের বডিতে থেকে না। এটা আমরা উত্তম রূপে পরিষ্কার করার কথা বলি বটে, কিন্তু এর বডিতে ওষুধের পাওয়ারের সেন্সরটা থেকে যায়। আগের পাওয়ার। হ্যাঁ, সেই জন্য আমরা ওয়ান টাইম গ্লাস ইউজের কথা বলি। এই শিশিগুলো অনেকে ফেরত দিতে চায়, আমরা ফেরত নেই না, কারণ আগেকার এনার্জির সেন্সেশন ওই বডিতে লেগে থাকে। কোনো এক বাড়িতে অনেকদিন আগের ঘটনা, তো তার পেটের অসুখ হয় প্রায়, তো ওকে ওষুধ দেওয়া ছিল, নাক ঘন দেওয়া ছিল। তো এখন ওই বাড়িতে ওই একটা মহিলা কাজ করে, কাজের বেটির একটা শিশু আছে, এই 3-4 বছরের শিশু। এই শিশুটার হঠাৎ করে পেট ব্যথা হচ্ছে, খুব কান্নাকাটি করছে। তো ওইটা আমার বন্ধুর বাড়ি, তোরা বললো যে ওই যে মার্শাল ভাই নাক ঘন দিছিল, তখন আমি আমার আর্লি লাইফে শিশি ফেরত নিতাম, কাঁচের শিশি। আবার ওইগুলোকে আমি গরম পানিতে ওয়াশ করে ব্রাশ টাশ করে তারপরে আবার ওটা আমি ব্যবহার করি। তো কাঁচের শিশি ছিল, তো কাঁচের শিশি থাকলে ওইটা হয়েছে কি যে ওই কাজের মেয়েটাই ওই শিশুগুলো আবার পরিষ্কার করে রেখে দিছে, ওই শিশুটা পরিষ্কার করে আলাদা করে রেখে দিচ্ছে। তা এখন ওই বাড়িতে আমার বন্ধুর এক ছোট ভাই আছে, সে আবার এখানে পরে ট্রেনিং করছে। তো সে বলছে না, ওই শিশিটা ধুয়ে খাওয়াই দিত, দেখতো কি হয়। ধোয়ার পরেও স্যার আগে পরিষ্কার করে রাখছে। আগে পরিষ্কার করে 2-3 বার পানি দিয়ে ঢালছে ফেলাই দিচ্ছে। আমিও খাইছি স্যার, খাইছি। হ্যাঁ, তো তারপরে ওই শিশুর মধ্যে পানি দিছে, পানি দিয়ে যথারীতি ওকে ওষুধ মনে করে খাওয়াইছে। এই কয়েক মিনিটের মধ্যে ব্যথা চলে গেছে। তো এখন বলছে কোন ধরনের মানে রহস্যজনক ম্যাজিক, তারা অদ্ভুত ভাবে অ্যাস্ট্রোনাইজড হয়ে গেছে। এখন যাই হোক, এই ঘটনা ঘটে। এখন ওইটার ধাপে আমরা পরে আসছি। একটা জিনিস খেয়াল করতে হবে, এইটা হলো অ্যালকাথিন বা প্লাস্টিক, খুব পিচ্ছিল প্লাস্টিক। কচুর পাতাতে যেমন পানি দিলে পানি টিকে না, অনুরূপভাবে এইটার মধ্যে পানি দিলে পানি টিকে না। তো বিজ্ঞানীরা বা বিশেষজ্ঞরা ধারণা করছেন যে এইটার মধ্যে পানি দিলে যেহেতু পানি টিকে না, তাহলে এনার্জিটা হয়তোবা এর মধ্যে সংরক্ষিত নাও থাকতে পারে। তো সেই কারণে এইটার মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ ঔষধ না থাকে, তাহলে পানি দিলে ওষুধ আসলে হবে কি না এই ব্যাপারে সন্দেহ কাজ করে। পরীক্ষা করছি স্যার, কাজ হয় না। আচ্ছা, যাই হোক, আমি নিজেও পরীক্ষা আবারও ভালো করে করবো। ওরা তো
তো কাঁচ এটা পাওয়া যায়, কাঁচের বোতলে অবশ্যই পাওয়া যাবে, কাঁচের গ্লাসেও পাওয়া যাবে। এখন বিষয়টা হলো যে বডি বা রোগী যদি অতি সংবেদনশীল হয়, ওভার সেন্সিটিভ হয়, ওভার সেন্সিটিভ হলে আমাদের কি করা লাগবে? আজকে তো জুম্মার দিন, কয়টা বাজে? আর 5 মিনিট আছে, একটা বাজতে। আমরা যেহেতু দেড়টায় যাবো, তারপর 10 মিনিট পর্যন্ত এখন আমি কয়েকদিনে ভুলে গেছি যে জুম্মার দিন এখন ক্লাস এখন ওই যদি দেখা যায় রুগীটা ওভার সেন্সিটিভ বা রোগী একটু ওষুধ বেশি হলে রোগীর দুর্ঘটনা ঘটতে পারে, রোগী মারাও যেতে পারে। এরকম কিছু রোগী মারা গেছে, এর এক্সাম্পল আমার সামনে আছে। ওষুধ একটু বেশি হওয়ার কারণে রোগী মারা গেছে, এই এক্সাম্পলটা আমার সামনে আছে, আমি এগুলো দেখেছি। তো এখন ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আমরা দেখি রোগীর হার্টের রোগী হতে পারে, শ্বাসকষ্টের রোগী হতে পারে, অথবা তার জীবনী শক্তি একেবারে সর্বশেষ প্রান্তে চলে গেছে, এরকম একটা অবস্থা হতে পারে, সেক্ষেত্রে যদি আমরা মনে করি যে রোগীর ঔষধ সামান্যতম যদি বৃদ্ধি দেয়, তাহলে রোগী হয়তো এটা সহ্য করতে পারবে না, রোগীর হয়তো সমস্যা হতে পারে, অথবা অবাঞ্ছিত কোনো জটিলতা আসতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব যে রোগীর যে ওষুধটা আমরা রোগীকে দেব, সেইটা ওষুধ এটা তৈরি হয়ে আছে, আমরা আর একটা ওষুধ তৈরি করি, আমি এই বোতলে নির্দিষ্ট পরিমাণ পানি থাকবে, ওষুধ পরিমাণ পানি নিতে কেমন? একটা বড়ি এর মধ্যে দেব, একটাই সেদিন একটা ফেলেছি, আজকে একটা ফেলেছি, তাহলে 5 5 10 নম্বর প্রতিযোগিতা ছিল, একটা 15 মিনিটের প্রতিযোগিতা ছিল, 5টা বলি করে, তাহলে 5 5 25 নম্বর। তাহলে এইটা আমাদের ওষুধ তৈরি হয়ে গেল, কেমন? বলে গেল, ওষুধ তৈরি হয়ে গেল। এখন এইটা আমি সিপি দিয়ে আটকায় দিলাম, যে আলোড়ন আলোড়ন 1 মিনিট করলে কি হবে? ওই বডিটা আর কি চুপচাপ রেখে দিলে তো স্যার বলে যায় স্যার। এটা আলোড়ন করলে দ্রুত হবে, চুপচাপ রেখে দিলেও 2-3 মিনিট 1 মিনিট লাগে না স্যার, চুপচাপ রেখে দিলে 1 মিনিট লাগে না। আপনি যেভাবে স্যাটিসফাইড হন, বডিটা গলা পর্যন্ত শর্ত, তারপরে একটু আলোড়ন করে নিয়ে যদি কাঁচের শিশি হয় তাহলে গোটায় ফেলে দিল। প্লাস্টিকের শিশিতে যেহেতু আমার একটু সন্দেহ আছে, একটু পানি রেখে দিন। একবার পানি ফেললাম, একটু পানি আনা লাগে, পানি দিয়ে আসা দিয়ে মানে একবার মিনিমাইজ করলাম। এটাও একটু নাড়া দিলে ভালো, সিপি লাগাই দিয়ে নাড়া দিলে ভালো, আর প্রতিবারই সিপি লাগাই দিয়ে নাড়া দিলে ভালো। এইরকম মিনিমাইজেশন, অর্থাৎ এটাকে আমরা মিনিমাইজ করা বলি, এটা কিন্তু অর্গাননে হ্যানিম্যান সরাসরি বলে না, সূক্ষ্মতার কথা বলছে। আমরা আমাদের কৌশল অনুযায়ী এটা করেছি। ডাক্তার চণ্ডীবাবু এরকম কিছু রেফারেন্স দিয়েছে, চণ্ডীবাবুর এরকম রেফারেন্স আছে, কিন্তু চণ্ডীবাবুর বইটা আমি যখন পড়ি নাই তখন এই কাম শুরু করেছি, পড়ার পরে দেখি যে ফলাফল ভালো। আমি আমার ওস্তাদ ডাক্তার কায়েসউদ্দিনকে বললাম, তখন উনিও এটা করেন না,
না করার পরে তখন উনি কিছুদিন এটা করলো, করার পরে আমার বললো মাশাআল্লাহ আসলে তো ফলাফল ভালো হচ্ছে। তখন একদিন কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমরা বসে আছি, আমার তখন আর্লি লাইফ, তখন আমি ইয়ং ম্যান। তো সেই সময় ওখানে বসে আছি, তখন আমার ওস্তাদ ডাক্তার কাশিদুর সাহেব বলছে, হ্যাঁ আমার মার সালে একটা নতুন প্রক্রিয়া উদ্ভাবন করেছে, আমার নাম ঘোষণা দিয়ে বলতেছে। তো তখন কি হলো যে তখন আমাদের সেক্রেটারি জেনারেল ছিল চন্দ্রশেখর দাস, গত কয়েকদিন আগে মারা গেল। চন্দ্রশেখর দাস আমাকে অত্যন্ত স্নেহ। তো এখন সেই ম্যান অফ চিটাগং, তো উনি বললো যে আমি তো বেশ কিছুদিন আগের থেকেই এই কাম করি। তো যাই হোক, সবাই এটা বুঝে নিল, নেওয়ার পরে তো এই যে এরকম ভাবে অনেকেই করে। তো এখন এই যে এটা করলাম, এটা কয়বার ফেললাম? একবার ফেলেছি, দুইবার ফেলেছি। আবারও সিবিটা আটকায় দিলাম, দিয়ে একটু আলোড়ন করলাম। আলোড়ন করে ফেলে দিলে ভালো হয়, আলোড়ন না করলেও চলে, কারণ ওখানে পানি ঢাললে মিক্সার হয়ে যায়। এখন পরে 10 ছাঁটি দিলে সব মিশে যাবে। হ্যাঁ না, এইরকম আমার মিনিমাইজেশনের প্রক্রিয়া থাকে কমপক্ষে 30 বার, 30-এর নিচে নাই। 30 বার, 40 বার, 50 বার, কেউ কেউ 100 বারও করে। রোগীর সামনে যেন করে রোগী আমরা স্যান্ডেল পিঠা করবে, ওদের রোগীর সামনে এটা করে। তো তারপরে এইভাবে করতে করতে সর্বশেষবারে পানি দিয়ে সিবিটা আটকায় দিন। রুগী যথানেই ওষুধটা খান। আপনি ওষুধ দেওয়ার আগেই এই যে রুগীর তীক্ষ্ণভাবে বিদ্ধকর যে প্রাবল্যতা, সেটাকে আপনি অনেকখানি প্রশমিত করে দিন। দেওয়ার পরে রুগী ওভার সেন্সিটিভ হওয়ার কারণে যে কষ্টটা হতে পারত, সেই কষ্টটা অনেকটাই কমে যাবে। এইরকম অনেক সেন্সিটিভ রুগীতে আমরা দিয়েছি। দেওয়ার পরে কি হয় যে এইটা অনেক সময় সঠিক ভালো ফলাফল পাওয়া যায়, যে রুগীর এইটা হচ্ছে না, এই সমস্ত সমস্যাগুলো আর হতে দেখা যায় না। এগুলো আমরা অজস্র রুগীতে পরীক্ষা। এখন এটার একটা সহজ রাস্তা আছে। ধরেন এইটা ওষুধের শিশি, এটা রেডি করা আছে, কেমন? আর একটা কথা বলে দিই, সেটা এই যে এই সিপিটা যদি প্রতিবার ব্যবহার করেন, তাহলে সিপিটা পাল্টাবার দরকার নেই। কিন্তু যদি সিপিটা একবার ব্যবহার করে এখানে রেখে দিয়েছেন, পানিগুলো ফেলছেন, আবার ঢালছেন, আবার ফেলছেন, তাহলে এই সিপিতে কিন্তু একেবারে প্রথমবারের এটা লেগেছে, সিপিটাকে ফেলে দিতে হবে, দিয়ে একটা নতুন সিপি লাগাই। কথা বোঝা গেল? বোঝা যায় নাকি? আচ্ছা আচ্ছা, এখন এইটা করতে হবে কি, যে ধরেন এইটা ওষুধের বোতলে পানি ভরে আগে রেডি করে রাখছে। এখন আপনাকে কি করতে হবে, এইটাকে মিনিমাইজ করে দিতে হবে, এই বোতলটাকে মিনিমাইজ করে দিতে হবে। আপনি আলাদা একটা কৌশল দেবেন, যেটা আমরা করি এখন। সেটা হলো, এখানে গ্লাসের মধ্যে সামান্য একটু পানি আছে, এই সামান্য পানির মধ্যে একটা বড়ি দেবেন, অল্প পানির মধ্যে দেবেন, অথবা আগে বড়ি দেবেন, ঠিক আছে? না যায়নি, আমি দেখতে পাইনি গেছে, আবার বিভ্রান্ত করে দিচ্ছি। 2-3 ডজন স্যার, তাতে অসুবিধা নেই। লস। তাহলে ডাক্তারের লস। সামনে দিয়ে গেলে সমস্যা। মানুষ কত খারাপ আছে, 10 লাখ টাকা দিল ঘোষ, ওর মধ্যে 11 লাখ টাকা একটা স্যার মনে করি স্যার একটা গেছে, তাহলে 3-5 15 নম্বর আমার হলো। আর নম্বর দিয়ে এনেছো ওরা নাম্বার দাও। এখন এটা একটু ঘোলা, আমার ইতিহাসটা। এটা একটু ঘোলা, আমরা শিখেছি কেন? কিছুক্ষণ ঘোলাইলে কি বড়িটা গলে গেল। আপনার কতবার, মনে করেন 30 বার মিনিমাইজ করবেন।
দূরে থেকে ঢালবেন, কেমন? তাহলে মিক্সার হয়ে গেল না? এটা না। একটুখানি দেন, কাঁচের গ্লাস হলে একটু করে রাখবেন স্যার এতে একটু বেশি রাখলে তো সমস্যা নেই না, বেশি রাখলে সমস্যা নাই। এই যে একবার কয়েক ফোঁটা রাখছি আমি, কি হলো রে, 30 বারও খেলতে পারবেন, অসুবিধা নেই। সর্বশেষ বারে আমরা কি করব, এই যে বোতলটা তো আমার রেডি আছে, তাই না? বোতলটা রেডি আছে, সর্বশেষ বারে আমি এই বোতলটা এর মধ্যে ঢেলে দেব। আমার রেডি করা বোতল, এটার মধ্যে আমার ডিস্টিল ওয়াটার আছে অথবা মিনারেল ওয়াটার আছে বা ফুটানো পানি আছে। এই বোতলটা আবার এর মধ্যে ঢেলে দেব। তাহলে আমার এই গ্লাসটা, আমি একটা গ্লাস ব্যবহার করলাম, আমার খরচ হলো 8 আনা। 8 আনা খরচ হলো। এই গ্লাসের কাজটা হয়ে গেল। গ্লাসটাকে নষ্ট করে কথা বোঝা গেল? এটা আমি আটকাই দিলাম, তাহলে আমার সিপি এবং বোতল ইনট্যাক্ট থেকে কথা বোঝা গেল? আমার এটা মিনিমাইজ হয়ে গেল। এটা হলো ওভার সেন্সিটিভ রোগীদের জন্য। অতি সংবেদনশীল যে রোগীগুলো আছে, সেই অতি সংবেদনশীল রোগীগুলোতে আমরা এই কৌশলটা অবলম্বন করতে পারি। অথবা অবাঞ্ছিত অনেক প্রতিক্রিয়া আছে, কিন্তু আপনি জানেন যে ওষুধ আমার অ্যাকুরেট আছে, ওষুধটা রোগীর দেহে যেতে হবে, ওষুধটা প্রয়োগ জরুরি, ওষুধটা প্রয়োগ বাঞ্ছনীয়, ওষুধ দিতেই হবে আনি হবে। তখন মিশ্রণ পরিবর্তন এবং মিনিমাইজেশন, এই বিভিন্ন কৌশলে রোগীর দেহ ওষুধটাকে আমাকে সেট আপ দিতে হবে। রোগীর দেহ সহজে ওষুধ সেট আপ নাও নিতে পারে। কম্পিউটারের সফটওয়্যার সেট আপ দিতে গিয়ে, কোনো অ্যাপ সেট আপ দিতে গিয়ে যেমন বিভিন্ন ধরনের বিভ্রান্তির শিকার হতে হয়, বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে অ্যাপটাকে সেট আপ করতে হয়, ঠিক অনুরূপভাবে রোগীর বডিতে ওষুধটাকে ইনস্টল করতে হবে, ওইভাবে সেট আপ দিতে হবে। স্যার আমার একটা হ্যাঁ, প্রশ্ন আছে। সবটাই। আচ্ছা, একটা কাজ করি, বাকি আর একটা থাকলে এরপরে আর একটা ওষুধ আছে ঘা নিয়ে, সেটা এখনো বলি। স্যার প্রশ্নের এটা অ্যান্সারটা এটা এখানে এইভাবে থাক। স্যার এটা আজকে আরেকটা প্রশ্ন করতে শেষ করে দেন স্যার। প্রতিটা প্রশ্ন করতে এটা শেষ করে দেন। আমাদের নামাজ পড়ে দিতে পারো না, করো। স্যার প্রশ্ন হচ্ছে সোমবার দিনে এই হলো আমাদের জন্য কষ্ট হবে। বারবার মিনিমাইজ করতেছি, হ্যাঁ? হ্যাঁ। তো এই মিনিমাইজ করার ফলে শক্তি বাড়তেছে না কমতেছে? শক্তি একটুকু বাড়তেছে, কমতেছে। কমতেছে। তাহলে শক্তি যা আছে তাই তাহলে আমি কেন মিনিমাইজ করি? উপকারিতা কি, সুবিধা অসুবিধা কি? পরিমাণ কমানোর জন্য। দক্ষতা বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ ওইটাই। যেমন আমরা কি করি, উদাহরণ দেই, ওই যে বাঁশ কাটা দাও আছে না, হ্যাঁ। বাঁশ কাটা দাও আছে, ওই দাওটা দিয়ে যদি একটা কবুতরের বাচ্চা জবাই করতে দেওয়া হয়, যিনি জবাই করবেন তিনি কেমন অনুভব করবেন? বিরক্ত। যে কবুতরটা জবেও হবে, যে জবেও হবে, তার কেমন মজা লাগবে? খুব মজা লাগবে নাকি? এখন ওই দাও ধার আছে, আমি যদি একটা রেজার ব্লেড দিয়ে ওই কবুতরটা জবাই করি, তাহলে কবুতর কি মজা পাবে? না, যে জবাই করবে সে মজা পাবে। কবুতরও বুঝতে পারবে না যে কোন দিক দিয়ে আমার জবাইটা হয়ে গেল। আর যে জবাই করবে সে অত্যন্ত আরামের সাথে এটা জবাই করে। জাস্ট ধার দুইটা একই, পাওয়ারও একই, কিন্তু এই জবাই করার যে কষ্ট আর কষ্ট না হওয়ার যে ব্যাপারটা, মিনিমাইজেশনে গেলে, মিশ্রণে গেলে ওই ঘটনা হবে। মিনিমাইজের একদম পরিপূর্ণ সুস্থ, অন্য আমার মতো আমি সব ঠিক আছে, আমার কিছু উল্টানি আছে, এমনি কোনো সমস্যা নাই। আমি যদি একবারও মিনিমাইজ না করি অথবা যদি একাধিক মিনিমাইজ করি, সুবিধা অসুবিধা কি? একাধিক মিনিমাইজ করলে আপনার অবাঞ্ছিত কষ্টটা আসার সম্ভাবনা কম থাকবে। ওই স্যার মিনিমাইজ করাটাই উত্তম স্যার। মিনিমাইজ করা উত্তম বলবো না, সর্বশেষ যেখানে প্রয়োজন নাই সেখানে কেন ঝামেলা করতে হবে? প্রয়োজন আছে করবেন, প্রয়োজন নাই কেন ঝামেলা করবেন? আপনার এখান থেকে ওই ইয়াতে মাদ্রাসার মোড়ে যেতে হবে। আপনি সুস্থ সবল মানুষ, মাদ্রাসার মোড় বলছি, আপনাকে বাইপাস মোড়ে যেতে হবে, এই হরিশপুর বাইপাসে। আপনি সুস্থ সবল মানুষ, একটু হেঁটে কি করলেন, ওই প্রচুর হোটেলের কাছে গেলেন, 5 টাকায় অটো ভাড়া দিলেন, চলে গেলেন, আপনার সমস্যা নেই। আপনি সুস্থ মানুষ, বা আপনার চলার মতন সঙ্গতি আছে, আপনার উঠতে কোনো কষ্ট হবে না, গাড়িতে চলতে কোনো কষ্ট হবে না, কিন্তু আপনার পা অ্যাক্সিডেন্ট করে ভেঙে আছে,
ভেঙে আছে, আপনি নিজে একা হাঁটতে পারছেন না।